দর্শক স্বাগত প্রবাসের সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। সোমবার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ক্ষুধার জন্য অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করে দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ৬ দফা প্রস্তাব দেন তিনি। তুলে ধরেন তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ পুনর্গঠনে তার সরকারের প্রচেষ্টার কথাও। রোমে বিশ্ব খাদ্য ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে জুলাই শহীদদের স্মরণ করে তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা জানান প্রধান উপদেষ্টা। কথা বলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়েও। এক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। We'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. বক্তব্যে প্রধান উপদেষ্টা তুলে ধরেন দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ৬ দফা প্রস্তাবনা। বিশ্ব খাদ্য ফোরামের বক্তব্যে রোহিঙ্গা ইস্যু আনেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন আয়তনে ইতালির অর্ধেক হলেও ১৭ কোটি মানুষের খাদ্য যোগানের পাশাপাশি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ। We feed over 170 million people. And also support 1.3 million Rohingyas who fled under the violence in Myanmar. এর আগে রোমে বিশ্ব খাদ্য ফোরামের সদর দপ্তরে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। আগামী ১৫ অক্টোবর অন্তর্বর্তী সরকার প্রধানের দেশে ফেরার কথা রয়েছে। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ইতালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, বিশ্ব খাদ্য ফোরামে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া আজ আর কি কি কর্মসূচি আছে, একটু বিস্তারিত জানাবেন। আমরা জানি যে বিশ্ব খাদ্য ফোরামের ৮০তম অধিবেশনে অংশ নিতে ইতিমধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালির রোমে অবস্থান করছেন এবং সেখানে কিন্তু আজকের মূল অধিবেশনে অংশ নিতে দুপুর ১২টার পরে কিন্তু তিনি সেখানে প্রবেশ করেন এবং প্রবেশের সময় কিন্তু তাকে অভ্যর্থনা জানায় আগত সেখানে আয়োজকরা এবং অতিথিরা। এরপর সেখানে তিনি বক্তব্য রাখেন বাংলাদেশের যে বিশ্বকে কিভাবে ক্ষুধামুক্ত বিশ্ব গঠন করা যায় সে বিষয়ে তিনি আলোচনা করেন সেখানে, এবং বাংলাদেশের যে রোহিঙ্গা যে বাংলাদেশে যেটি করতেছে সেটি নিয়েও তিনি আলোচনা করেন। ১৭ কোটি বাংলাদেশের পাশাপাশি প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকেও বাংলাদেশ খাদ্যের যোগান দিচ্ছে সেটি সেখানে তিনি নিশ্চিত করেন। এরপর কিন্তু সেখানে তিনি বক্তব্য দেওয়ার পরে কিন্তু গ্লোবাল অ্যালায়েন্সের কার্যালয় পরিদর্শন করেন প্রফেসর ইউনূস। এরপর বিকাল ৩টার দিকে ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর কিন্তু রোমের যে মেয়র আছে রবের্তো গুয়ালতিয়েরি তার সাথেও কিন্তু সাক্ষাৎ করেন এবং রবের্তোর হাতে তিনি বাংলাদেশের কয়েকটি প্রামাণ্যচিত্র তুলে দেন। সে পরপরই তিনি জিবুতির যে প্রধানমন্ত্রী রয়েছেন তার সাথেও তিনি সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আলোচনা করেন। সেই সাথে কিন্তু সন্ধ্যা ৭টার দিকে ফাও এর যে মহাপরিচালক ডক্টর কুডং ইউ এর সাথেও কিন্তু HCA এর সাক্ষাৎ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাদের সবার সাথে সাক্ষাৎ করার সময় তিনি বাংলাদেশের যে জুলাইয়ের যে আন্দোলন এবং বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা বা বাংলাদেশ যেভাবে সামনে থেকে আগাচ্ছে সেসব বিষয় নিয়ে কিন্তু সেখানে তিনি তাদের সাথে আলোচনা করেন। তবে এখন পর্যন্ত যে রোমের বা ইতালির যে কোনো বাংলাদেশি কমিউনিটির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠক এখনো নির্ধারিত হয়নি বা আরো হবে কিনা এ বিষয়ে এখন কিছু জানা যায়নি। তো আমার কাছে এই ছিল। ধন্যবাদ সাইফুল, আপনাকে ধন্যবাদ। প্রতি বছর এই সময়ে কলকাতার বাজার ছেয়ে যায় বাংলাদেশের ইলিশে, তবে এবার চিত্র একেবারেই ভিন্ন। বাংলাদেশ সরকার ১২০০ টন ইলিশ অনুমোদন দিলেও ভারতে গেছে ১৪৪ টন ইলিশ, যার মধ্যে ৩৯ টন গেছে ত্রিপুরায়। কলকাতা শহরের বাজার ছেয়ে আছে গুজরাট আর মিয়ানমারের ইলিশে। এতে হতাশ মাছ ব্যবসায়ীরা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। শেষ হয়েছে দুর্গাপূজা, এবার দীপাবলি এবং কালী পূজা। প্রতি বছর এই সময় কলকাতার বাজার ছেয়ে থাকে বাংলাদেশের ইলিশে, তবে এবার ভিন্ন। পূজার মরশুম অথচ কলকাতায় নেই বাংলাদেশের রূপালী ফসল পদ্মার ইলিশ। এখন শহরের বাজার ছেয়ে আছে গুজরাট আর মিয়ানমারের ইলিশে, যার কারণে কিছুটা উদাস ব্যবসায়ীরা।
1200 মেট্রিক টনের মধ্যে মাত্র 144 মেট্রিক টন মাছ এসছে, যার মধ্যে প্রায় 39 টন হচ্ছে ত্রিপুরা গেছে, আর আমাদের হচ্ছে 104 মেট্রিক টন। পাইকারি মাছ ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের জালে এবার কম ধরা পড়েছে ইলিশ, যার কারণে দাম বেড়েছে, আর এর প্রভাব পড়েছে ভারতেও। 1 কেজি ইলিশ যদি এখানে 2200-2300 টাকা বিক্রি করি, তা বিক্রি হচ্ছে না অত হাই রেটে, ক্রেতারা কিনতেও পারছে না। অপরদিকে কলকাতার খুচরা মাছ ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের ইলিশের চাহিদা রয়েছে ব্যাপক, কিন্তু বাজারে যোগান ছিল না। বাংলাদেশটা আগে টানবে, তারপরে এটা জানবে, যতই যা হবে বাংলাদেশ হবে। তবে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আনোয়ার মাকসুদ মনে করেন বাংলাদেশবাসীর পাতেই সেভাবে ওঠেনি ইলিশ, তাও ভারতে পাঠিয়েছেন তারা। এটাই সুসম্পর্কের বার্তা দিচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় ওনারা মাছ দিয়েছে, এটা একটা বড় ব্যাপার। দুই দেশের মানে ব্যবসা হোক না হোক, মাছ তো এলো, তাহলে তাতে কি হয়েছে, একটু দুই দেশের সম্বন্ধটা আরো গভীর হলো। 100% ইলিশ ডিপ্লোম্যাসি একটা সেতু বন্ধন হিসাবে কাজ করেছে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান চালাচ্ছে সৌদি সরকার। এরই ধারাবাহিকতায় আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে 21,000-এর বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে আতঙ্কে রয়েছেন অবৈধ প্রবাসী বাংলাদেশিরা। জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশ থেকেই প্রতি বছর সৌদিতে পাড়ি জমান বহু প্রবাসী, অনেকে আবার অবৈধভাবে বা সীমান্ত দিয়েও দেশটিতে প্রবেশ করেন। এ অবস্থায় নানা অপরাধে অভিযুক্ত অভিবাসীদের ধরতে বছরের প্রায় বিভিন্ন সময়ই অভিযান চালায় দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় গত 2 অক্টোবর থেকে 8 অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে 21,403 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, গ্রেফতারের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে 12,439 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 4,650 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 4,314 জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এ অভিবাসীদের গ্রেফতার করেছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় 1,874 জন গ্রেফতার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া গ্রেফতারের মধ্যে ইয়েমেনের 45%, ইথিওপিয়ার 54% এবং অন্যান্য দেশের 1% নাগরিক রয়েছেন। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও 36 অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে আতঙ্কে রয়েছেন অবৈধ প্রবাসী বাংলাদেশিরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়াতে টরন্টোর স্টাইলড স্পেস ইভেন্ট স্টুডিওতে অনুষ্ঠিত হলো হিমাদ্রি রায়ের একক কবিতা সন্ধ্যা, কবিতা স্নদ জীবন। মানবিক এই আয়োজন প্রবাসীদের হৃদয় ছুঁয়ে দিয়েছে আনন্দ ও ভালোবাসার সুরে। কানাডা থেকে লায়লা নুসরাতের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরফে ঢাকা কানাডার টরন্টোতে শরতের রঙিন প্রাকৃতিক আবহে জমে উঠেছিল এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা। গাছের পাতা ঝরার এই সময়টায় প্রবাসী বাংলাদেশিরা মেতে উঠেছিলেন কবিতার সুর ও মানবিকতার মেলবন্ধনে। টরন্টোর স্টাইল স্পেস ইভেন্ট স্টুডিওতে অনুষ্ঠিত হলো আবৃত্তিকার হিমাদ্রি রায়ের একক কবিতা সন্ধ্যা, কবিতা স্নাত জীবন। সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠান ছিল এক মানবিক উদ্যোগ। I knew that even the integrity commissioner can't come and say, do you know why is Dolly Begum doing this? So it was very easy for me to come out and support for the entire team in our office who were very excited. দারুণভাবে উপভোগ করেছি, সাথে অবশ্য আমি কিবোর্ডে ছিলাম। এটা আমার একটা সৌভাগ্য যে ওনার মতো একজন আর্টিস্টের সাথে আমিও কাজ করতে পেরেছি একই মঞ্চে, এবং ওনার কবিতার বিষয়টাই সম্পূর্ণ আলাদা। কবিতায় উঠে এসেছে আবেহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সত্তার অনবদ্য প্রকাশ। আয়োজকরা জানান, অনুষ্ঠানের প্রবেশ মূল্য থেকে প্রাপ্ত সমস্ত অর্থ জেনেভা সেন্টার ফর অটিজম ফাউন্ডেশনে দান করা হবে। আজ বড় আনন্দের দিন, আমার দীর্ঘদিনের সাধনা
আজ স্বীকৃতি পেল মানুষের অভিভূত সাড়ায়। আমার কবিতা স্নাত জীবন একক সন্ধ্যাটি এর থেকে সমুদয় অর্থ আমরা জেনেভা সেন্টার ফর অটিজমকে দান করেছি। এরকম দাতব্য উদ্যোগ আমরা আরও নেব ভবিষ্যতে, যদি মানুষের সাড়া থাকে। আবৃত্তিকার হিমাদ্রি রায় জানান, কবিতাকে মানুষের কাছে পৌঁছে দিতে চান ভালোবাসার ভাষায়, অনুভবের আবরণে। যেহেতু মানুষের সাড়া পেয়েছি, আমি কবিতার জন্য কবিতাকে নিয়ে কণ্ঠকে পাত্র করে কবিতাকে মানুষের কাছে আরো বেশি করে নিয়ে যেতে পারবো, আমার বিশ্বাস। প্রবাসী জীবনে ব্যস্ততার মাঝেও এমন মানবিক আয়োজন প্রবাসীদের মন ছুঁয়ে দিয়েছে গভীরভাবে। আমি মানি না কোনো আইন, আমি ভরা করি করি ভরা ডুবি, আমি টম্পের আমি ভীম বাসমান মাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভের পর দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। ফরাসি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেছেন তিনি। সোমবার এই তথ্য নিশ্চিত করেন দেশটির বিরোধী দলীয় প্রধান এবং অন্যান্য কর্মকর্তারাও। এর আগে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল রাজওয়েলিনা স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে এর মধ্যেই তার পালিয়ে যাওয়ার খবর এলো। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি প্রেসিডেন্ট কার্যালয়। ফরাসি রেডিও RFI জানায়, দেশ ছাড়ার আগে রাজওয়েলিনা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছান। সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করলেও নানাভাবে তা বিঘ্নিত করার চেষ্টা চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন না করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দেশে ফিরে তারেক রহমান নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে জানিয়েছেন আমানুল্লাহ আমান। যুবকের কর্মসংস্থানের গণসংযোগ থেকে সভা সমাবেশে বিএনপি নেতারা বলছেন, পিআর পদ্ধতিতে রাজপথে জামাতের আন্দোলন নির্বাচন বানচালের ষড়যন্ত্র। সোমবার আরেক দফা পিআর পদ্ধতির সিদ্ধান্ত সংসদের ওপর ন্যস্ত করার পরামর্শ দেন মহাসচিব মির্জা ফখরুল। আজকে হঠাৎ করে সামনে যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান, দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। নানাভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জনগণের রায় প্রমাণ করবে বাংলাদেশ অসাম্প্রদায়িক। আমরা যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা এটা সবসময় আপনাদের প্রতিবাদ করেছি, প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। একটা গোষ্ঠী কৌশলে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অথবা জোটগতভাবে অংশগ্রহণ করতে পারে বলে জানিয়েছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে জোটগতভাবে নির্বাচনে গেলেও শাপলা প্রতীকে নির্বাচনে যাবার আশা করেন তিনি। সোমবার দুপুরে জামালপুরে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে কথা বলেন তিনি। আমরা মনে করি যে এনসিপি এবং বাংলাদেশের স্বার্থে আমাদের এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোন অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয়, তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামেই নির্বাচন করবে। এনসিপি তাদের, আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলাতে আগামী নির্বাচন করবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মালিক নয়, বরং জনগণের সেবক হতে চান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দেশে দুর্নীতির তীব্রতা উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে দুর্নীতিবাজদের হাত অবশ করে দেয়া হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল উত্তর থানার পথসভায় এসব কথা বলেন তিনি।
এর আগে স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন জামায়াত আমির। পরে সংক্ষিপ্ত পথসভায় তিনি অভিযোগ করেন, স্বাধীনতার 54 বছর ধরে যারাই ক্ষমতায় এসেছে তারাই জনগণকে ভুলে জনগণের পকেট কেটেছে। জামায়াতে ইসলামী দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এমন দাবি করে জামায়াতের আমির বলেন, সেবা করার সুযোগ পেলে কোনো নাগরিকের হক নষ্ট হতে দেবে না তার দল। আল্লাহর একজন বান্দা হিসেবে, বান্দি হিসেবে আপনারা তাদের হাতকে ইনশাআল্লাহ সাহায্য করে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। জাতপাতের ব্যবধানে, ধর্ম বর্ণের ব্যবধানে আমরা কোনো ধরনের বৈষম্য আমরা আর দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আল্লাহ তাআলা সেইভাবেই এই দেশবাসীর সাথে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। সেনাবাহিনীর হেফাজতে থাকা আসামিদের সাব জেল নাকি অন্য কারাগারে পাঠানো হবে তা ঠিক করবেন ট্রাইব্যুনাল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, সেনা হেফাজতে থাকা আসামিদের গ্রেপ্তার দেখানো হলে আদালতে হাজির করতে হবে। এর আগে সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে গণমাধ্যমকে এই বিষয়ে জানানো হয়। প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ঢাকা সেনানিবাসে বাসার রোড সংলগ্ন উত্তরের MES বিল্ডিং নং 54কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়। সরকারের সেই ক্ষমতা আছে, কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় নয়। কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। দীর্ঘ প্রতীক্ষার পর হামাসের হাতে আটক জিম্মিদের ফিরে পেল ইসরায়েল। তেল আবিবে উচ্ছ্বাস আর আনন্দ স্রোতে উচ্ছ্বসিত স্বজনরা। মুক্তি দেওয়া শুরু হয়েছে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদেরকেও। জিম্মিদের মুক্তির ক্ষণকে ঐতিহাসিক ভোর বলেন ডোনাল্ড ট্রাম্প। নেসেটে দেয়া ভাষণে গাজায় শান্তি চুক্তির জন্য ইসরায়েলের পাশাপাশি প্রশংসা করেন আরব নেতাদেরও। এদিকে মিশরে গাজা শান্তি সম্মেলনে নেতানিয়াহু অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে তার কার্যালয়। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘদিন পর হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিরা মুক্তির স্বাদ নিয়ে পা রাখলেন দেশের মাটিতে। এতেই শুরু হয় তেল আবিবে উৎসবের মৌসুম। সেই দৃশ্যের সাক্ষী থাকতে বিশাল জনসমাবেশ হয়েছে এখানে। উচ্ছ্বাস আর আনন্দ অশ্রুতে স্বজনরা বরণ করে নেন তাদের। মুক্তি দেয়া হচ্ছে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদেরও। সেখানেও তৈরি হয় আবেগঘন পরিবেশের। স্বজনরা তাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। আর জিম্মি মুক্তির এমন মুহূর্তকে ঐতিহাসিক ভোর বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেসেটে দেয়া ভাষণে গাজায় শান্তি চুক্তির জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। প্রশংসা করেন আরব ও মুসলিম বিশ্বের নেতাদেরও। তবে ইসরায়েলে পৌঁছানোর পর গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান ইসরায়েলবাসী। দেয়া হয় বিশেষ সংবর্ধনা। ইসরায়েল সফরের পর মার্কিন প্রেসিডেন্ট যোগ দেবেন মিশরের শান্তি সম্মেলনে। সেখানে যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে বসবেন বিশ্ব নেতারা। তবে এই সম্মেলনে নেতানিয়াহু অংশ নেবেন না বলে জানিয়েছে তার কার্যালয়। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।